মালাইকারি মানেই আমরা কিন্তু সর্বদা কাজু বাদাম, পোস্ত, চার মগজ এগুলো কিন্তু দিয়েই থাকি। তো এগুলো সবসময় কিন্তু সবার কাছে বা সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না। তো শুধুমাত্র বেসিক মশলা দিয়ে মালাইকারি কীভাবে বানাবেন আজ সেটাই আমি শেয়ার করবো আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই মালাইকারিটা কিসের বানাচ্ছি সেটাই তো আপনাদের বলিনি। আজ বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তো এগুলো গোলদা চিংড়ি নয়, বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লবণটা আগেই মাখিয়ে রেখেছিলাম। এবার অল্প একটু পাতিলেবুর রস আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। এটা কিন্তু আগেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু সাথে সাথে করছি। আগে থেকে যদি ম্যারিনেটটা করে রাখেন তো বেশি ভালো হয়। তো যাই হোক, হলুদ দিয়ে আর পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার তো চিংড়ি মাছগুলো তো ভাজার সময় দেখবেন পেকে কুকড়ে এইটুকু হয়ে যায়। তো তাই একটা করে টুথপিক নিয়েছি, মাথার থেকে পিছনের পর্যন্ত আমি একটু এভাবে গেঁথে দিচ্ছি। এতে কি হবে, পুরোপুরি সোজা না থাকলেও একদম পুরো গুটিয়ে কুণ্ডলি পাকিয়ে ছোট্ট মতো হয়ে যাবে না। এই মাছের সাইজগুলো খুব বড় নয়, তাই টুথপিক দিয়ে কাজ চলে যাচ্ছে। না হলে কিন্তু স্যাটে বানানোর জন্য যে স্টিকগুলো আছে সেই স্টিকগুলো ইউজ করবেন। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি সমস্ত চিংড়ি মাছগুলোকেই রেডি করে নেব। তো সব চিংড়ি মাছগুলো এইভাবে রেডি করে নেওয়ার পর একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজতে লাগে না, কারণ চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে কিন্তু শক্ত মতো হয়ে যায়। তাই কিন্তু চিংড়ি মাছ হালকা করে ভেজে নেবো। তেলটা গরম করে সমস্ত চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দিলাম। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা উল্টে দিয়েও একটু নেড়ে ছেড়ে নিয়ে এগুলো তুলে নেব, কারণ বললাম না যে খুব কড়া করে ভাজলে চিংড়ি মাছ খেতে ভালো থাকে না। তো যাই হোক, দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে করে এখন চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর মাছগুলো ভাজার সময়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রেখে ভেজে নিতে হবে। তো মাছগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যেই আমি আর অল্প একটু তেল অ্যাড করলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা ভাজা হতেই এবার এর মধ্যে অ্যাড করে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করবেন। কেন করবেন সেটা আমি বলে দিচ্ছি। আর পেঁয়াজটা যাতে একটু মিহি কুচনো হয় সেটাও একটু খেয়াল রাখবেন। আমার মনে হয় পেঁয়াজ বাটা দেওয়ার থেকে কুচনো পেঁয়াজ দিলে টেস্ট ভালো হয়। এরপর আপনাদের যদি মনে হয় পেঁয়াজ বাটা দিলে বেশি ভালো লাগে, বাটা দিতে পারেন। তবে কুচনো পেঁয়াজের কালারও ভালো আসে, গ্রেভিটাও সুন্দর হয়। এবার বলি কেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এখানে চার মগজ, পোস্ত বা কাজু কোনো কিছুই ইউজ করব না। তো গ্রেভিটাকে তো একটু থিক বানাতে হবে। আর গ্রেভিটা থিক বানানোর জন্য আর স্মুথ বানানোর জন্যই কাজু, চার মগজ, পোস্ত এগুলো ইউজ করা হয়। আর তার সাথে কাজু চার মগজের যে টেস্টটা আছে সেটাও আসে। কিন্তু সবসময় যদি বাড়িতে এই জিনিস অ্যাভেলেবেল না থাকে কোনো অসুবিধা নেই, এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন তার থেকে কোনো অংশের টেস্টে কম এমন কিছু হয় না। যাই হোক, দেখতে পেলেন যে পেঁয়াজটা ভাজা হতে এর মধ্যে আমি একে একে বেসিক মশলাগুলো অ্যাড করে দিলাম। কী কী দিলাম একটু বলে দিই। এখানে দিয়েছি আদা বাটা, দিয়েছি রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো লবণ আর চিনি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব দই। এখানে 3 টেবিল স্পুনের থেকে একটু বেশি দই ইউজ করলাম। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দইটা যেন রুম টেম্পারেচারে রাখা দই হয়, আর দইটা খুব ভালো করে ফেটানো হয়। আর আমি কিন্তু বারে বারে এই কথাটা বলি, যদি রুম টেম্পারেচারে রাখা দই না হয় ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে ইউজ করেন, তাহলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দইটা তারপর দেবেন, না হলে কিন্তু দই ফেটে যাবে। তো যাই হোক, দেখুন দইটা দিয়ে আমি ভালো করে মশলাটা বেশ কষিয়ে নিয়েছি। আর দই দেওয়ার মাত্রই কিন্তু সমানে স্প্যাচুলাটা চালিয়ে যেতে হবে, না হলে দই কিন্তু ফেটে যাবে। আর তার সাথে গ্যাসের ফ্লেমটাও কিন্তু লোতে রাখবেন। দেখুন দই দেওয়ার পরেও মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব কি বলুন তো, মালাইকারির যে মেন উপকরণ, সব কিছু স্কিপ করে গেলেও এটা কিন্তু স্কিপ করা যাবে না, নারকেলের দুধ কিন্তু দিতেই হবে। এখানে দেখুন আমি একটা বড় বাটির 1 বাটি নারকেলের দুধ আমি দিয়ে দিলাম। একটা গোটা নারকেলকে কেটে নিয়ে তার পিছনের অংশটা বাদ দিয়ে, মানে ব্রাউন পার্টটা বাদ দিয়ে মিক্সার জারে গ্রাইন্ড করে সেটা থেকে চেপে দুধ বের করে নিয়েছি। তো দুধটা দিয়েও গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখেছি, কারণ নারকেলের দুধ দেওয়ার পরেও গ্যাসের ফ্লেম হাই করলে অনেক সময় দুধ কেটে যায়। তো যাই হোক, দেখুন গ্যাসের ফ্লেম লোতে রেখে নারকেলের দুধটা দিয়ে আমি চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। তো 2-3 মিনিট পর ঢাকা খুললাম, আর দেখুন গ্রেভি কিন্তু ফুটতে স্টার্ট করেছে। এই সময় একটু গ্রেভিটা আমি ভালো করে নাড়িয়ে নিয়ে এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছগুলো অ্যাড করে দিয়ে এবার গ্রেভির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আবার 5 মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে এটাকে কুক করতে হবে, তাহলেই কিন্তু মালাইকারি একদম রেডি হয়ে যাবে। তো 5 মিনিট পর চাপা খুলছি, দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হোমমেড গরম মশলা, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন একটু গাওয়া ঘি। এটা থাকলে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন, অপশনাল।
কিন্তু যেহেতু কাজু চার মগজ এগুলো ইউজ করা হয়নি, এই জিনিসগুলো দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটা এনহ্যান্স করে। চলুন, এটা তো রেডি হয়ে গেছে, এবার এটাকে সার্ভ করে দিই। আর এটা কিন্তু গরম গরম স্টিম রাইসের সাথে জাস্ট দারুণ লাগে। তাছাড়া পোলাও ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে। আপনাদের যেরকম ডিশের সাথে ইচ্ছে হয় সেরকম ডিশের সাথে আপনারা সার্ভ করতে পারেন। আমি তো গরম গরম ভাতের সাথে এটা টেস্ট করেছি, জাস্ট অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর তারপর আমাকে কিন্তু ফিডব্যাক অবশ্যই দেবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।